নওশাদ সিপিএম জোটের পরে ফের মোহাম্মদ সেলিমকে এসএমএস করলেন হুমায়ুন কবির। সিপিএম এর সঙ্গে আলোচনার রাস্তা এখনও হুমায়ুন খোলা রাখতে চাইছেন। উত্তরের অপেক্ষায় 7ই মার্চ পর্যন্ত ডেডলাইন, ততদিন পর্যন্ত জাপ চেয়ারম্যান অপেক্ষা করবেন। কেন অপেক্ষা? এবং বামফ্রন্টের অন্য শরিক কোনো দলের শর্ত তিনি মানবেন না, এটাও কিন্তু বলেছেন। শ্রেয়সী, অপেক্ষাটা কেন? এখনও হুমায়ুন কবির কোন জায়গা থেকে এক্সপেকটেশনটা রাখছেন? দেখো, হুমায়ুন কবির কার্যত স্পষ্ট তার বক্তব্য যে তিনি আলোচনার পথটা, সিপিএম এর সঙ্গে জোট নিয়ে আলোচনার পথটা তিনি খোলা রাখতে চাইছেন, এমনটাই কিন্তু তার বক্তব্যে স্পষ্ট। যে কারণে তিনি ইতিমধ্যেই যে হোয়াটসঅ্যাপ করেছেন মোহাম্মদ সেলিমকে, সে কথা তিনি সামনে আনছেন এবং সেই জায়গা থেকে তার বক্তব্য যে এক্ষেত্রে তিনি অপেক্ষাও করবেন, 7 তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন। তাহলে বলা যেতে পারে যে কার্যত প্রায় 10 দিনের একটা সময় ফ্রেম রাখছেন তিনি, একটা সময় মেয়াদ রাখছেন, যার মধ্যে তিনি আশা করছেন যে মোহাম্মদ সেলিমের পক্ষ থেকে যদি কোনো উত্তর আসে। তবে তিনি এটাও বলছেন যে এক্ষেত্রে অন্যান্য বামফ্রন্টের যে অন্যান্য শরিক, তাদের কোনো শর্ত তিনি মানবেন না। তিনি সেক্ষেত্রে সিপিএম এর সঙ্গেই কিন্তু কার্যত তিনি আলোচনা করতে চান জোট নিয়ে। এবং তার এটাও বক্তব্য যে 7 তারিখের মধ্যে যদি সেক্ষেত্রে নির্দিষ্ট কোনো উত্তর না আসে, তাহলে কিন্তু 10 তারিখে তার সঙ্গে যে অন্যান্য ছোট ছোট দলগুলো রয়েছে, সেই দলগুলোকে সঙ্গে নিয়ে 182টা আসন, 182টা আসনে তারা প্রার্থী দেবেন। সেই 182টা আসনে কে কোথায় প্রার্থী দেবে সেটা তিনি 10 তারিখে চূড়ান্ত করবেন। তবে 7 তারিখ পর্যন্ত কিন্তু তিনি মোহাম্মদ সেলিমের কাছ থেকে একটা উত্তর আসার জন্য তিনি অপেক্ষা করবেন, এমনটাই কিন্তু তিনি বলছেন। একদমই, অনেক ধন্যবাদ শ্রেয়সী। তুমি সঙ্গে থাকো, আমি একটু হুমায়ুনের বক্তব্য কি আছে আমাদের শোনাই। সিপিএম যদি আমার সঙ্গে কোনো জোটে এগ্রি হয় বা রাজি হয়, তাহলে আমি সিপিএম এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোটে থাকতে রাজি আছি, যেতে রাজি আছি। বাম ফ্রন্টের সঙ্গে কোনো জোট করতে যাব না। সেলিম সাহেবের কাছে একটা মেসেজ করেছি আমার হোয়াটসঅ্যাপ থেকে, তেনার রেসপন্সের অপেক্ষায় রয়েছি। কতদিন দেখবেন? সেই অপেক্ষাটা কতদিনের? 7 তারিখ অব্দি, 7ই মার্চ। 10ই মার্চ আমি আনুষ্ঠানিকভাবে আমাদের জোটে কে থাকছে না ওপেন করবো। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই সিপিআইএম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং ন্যাশনাল কংগ্রেস তারা মিলে জোট করে ভোটে লড়েছিলেন। সেটা ব্যাপারে আমার বিরোধিতারও কোনো প্রশ্ন নেই। তাদের ভালো মন্দ নিয়ে এখন এত অ্যাডভান্স কোনো কথা বলারও কিছু নেই। আমি ওনাদের ভোট ব্যাংকের আশায় বা ওনাদের পার্টির সিম্বলের ভরসায় আমি রাজনীতি দল করিনি। আমাদের সঙ্গে ডেপুটি এডিটর পিউ রয় রয়েছে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। আমি শুরুতে পিউয়ের কাছে আসবো। পিউ, একদিকে হুমায়ুন কবির যখন বলছেন যে তাদের ওসব প্রতীক বা কিছুর ভরসা তিনি করেন না, তাহলে এত জোটের জন্য ডেডলাইন দেওয়ার প্রয়োজন পড়ছেই বা কেন? বলার দরকার কি আছে? জোট যখন নওশাদ বলছেন জোট হচ্ছে, সিপিএম এই নিয়ে কোনো উচ্চবাচ্য করছে না, দরকার কি হুমায়ুনের? দেখো, সিপিএম উচ্চবাচ্য করছে না এটা বলাটা ঠিক হবে না। তার কারণ আমরা জানি মোহাম্মদ সেলিম নিজে গিয়েছিলেন, এমন নয় হুমায়ুন কবির আলিমুদ্দিনে গিয়ে মিটিং করেছেন। মোহাম্মদ সেলিম হোটেলে গেছেন এবং হুমায়ুন কবির যা দাবি করে এসেছেন ওই মিটিংয়ের কথা ফাঁস হওয়ার পর থেকে, যে ওটা একটা মাত্র মিটিং যার কথা মানুষ জানতে পেরেছেন, পাবলিক হয়েছে। বাকি রকম আরও অনেক মিটিং হয়েছে যেখানে হুমায়ুন কবির এবং মোহাম্মদ সেলিম এবং শহরেরই বিভিন্ন 5 তারা হোটেলে সেই সমস্ত মিটিংগুলো হয়েছে। এবার আমরা যদি সেটাকেও ছেড়ে দিই, অন্তত সিপিএম যে আগ্রহী জাপের সঙ্গে মিটিং করতে, হুমায়ুনের সঙ্গে মিটিং করতে, বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা হুমায়ুন কবিরের পক্ষে আশা তৈরি করার জন্য যথেষ্ট। দ্বিতীয়ত, হুমায়ুন কবির হ্যাঁ সত্যি তিনি একটা পার্টি তৈরি করেছেন এবং একেবারেই সদ্য গজিয়ে ওঠা একটা পার্টি, যে পার্টিটা তিনি বারবার বিভিন্ন রকমের আস্ফালন করছেন। পার্টিটার বেস হচ্ছে বাবরি মসজিদ, বাবরির নামটা, বাবরি আবেগটা, এর বাইরে তো কোনো বেস নেই। এবার এইটার যতটুকু ভ্যালিডিটি রয়েছে সেটা শুধু তার লোকাল এরিয়ায়, বেলডাঙায়, বাবরি যেখানে হবে সেই জায়গায়, মুর্শিদাবাদের পকেটে পকেটে। তার বাইরে উনি 100-200 আসনে লড়বেন বলছেন আমি 100টা আসন পাবো। আমাদের ভুলে গেলে চলবে না, উনি নীতিশ কুমারের সঙ্গে নিজেকে তুলনা করেছেন। তাকে ছাড়া নাকি মুখ্যমন্ত্রী কে হবে এটা ডিসাইডই হবে না। এই যখন তিনি বলছেন, এগুলো অনেক ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি তিনি তার দলকে, নতুন গজিয়ে ওঠা দলটাকে চাঙ্গা করার জন্য বলছেন। কিন্তু এটাও ঠিক, যদি সিপিএম এর মতো শূন্য হোক আর যাই হোক, একটা প্রতিষ্ঠিত এতদিনের এবং
সবার জানা একটা দল, যার রাজনৈতিক ঐতিহ্য, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড সুদীর্ঘ, সেরকম একটা দল যদি তার দলের হাত ধরে, যদি ট্যাগড হয়ে যায়, তাহলে এমনি ওয়েট বাড়বে তার নিজের নতুন গজিয়ে ওঠা দল জাপের। এই একটা কৌশল হুমায়ুন নন স্টপ করে যাচ্ছেন, যার জন্য উনি বলছেন আমার আইএসএফ এর সঙ্গে যেতে অসুবিধা নেই, সিপিএম এর জন্য আমি এখনো ওয়েট করব। তবে হ্যাঁ, হুমায়ুন কবির একটা বিষয় খুব স্পষ্ট করে বলছেন, এই যে সিপিএম এর বাকি শরিকরা রয়েছে, মানে ফ্রন্টের আরএসপি, সিপিআই, ফরওয়ার্ড ব্লক, হুমায়ুন বলছেন এদের একটা পতাকা ধরার লোক নেই এমন জায়গা রয়েছে, সেখানে তাদের সঙ্গে দরাদরি করাটা সময় নষ্ট করা। ফলে সিপিএম এর সঙ্গে জোড়ার যথেষ্ট আগ্রহ থাকলেও হুমায়ুন কবির কিন্তু ফ্রন্টের বাকি শরিকদের সঙ্গে সমঝোতায় যেতে নারাজ। আর তিনি ওয়েট করছেন, কারণ ওয়েট করলে তার নিজের দলের ওয়েট বাড়তে পারে। একদম, আমি এই জায়গা থেকে আমি বিশ্বজিৎদার কাছে যাবো। বিশ্বজিৎদা, দেখো প্রত্যেকবারই এটা হয়, এবারেও হচ্ছে শরিকদের মধ্যে মন কষাকষি। কোথাও গিয়ে হুমায়ুন কবির যখন এই মন্তব্য করছেন আমি বাকি শরিকদের নিয়ে ইন্টারেস্টেড নই, কোথাও গিয়ে কি হুমায়ুন কবির বৃহত্তর বাম জোটকেও ঘেঁটে দেওয়ার একটা চেষ্টা করছেন? দেখো, সেই যে ঘেঁটে দেওয়াটা আগেই শুরু হয়েছে, কারণ তুমি দেখেছো মোহাম্মদ সেলিম যখন হুমায়ুন কবিরের সঙ্গে একসঙ্গে মন বুঝতে গেছেন, তখন বাম দলের মধ্যে নিজেদের মধ্যেই একটা বিতর্ক তৈরি হয়েছে, ভিন্ন মত তৈরি হয়েছে, মন কষাকষি শুরু হয়েছে, এবং তার প্রভাব পরবর্তীকালে যখন বামেরা নিজেরা মিটিং করেছে সেখানেও দেখা গেছে, এবং তো প্রচুর তরুণ বাম নেতাও কিন্তু এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। এখন হুমায়ুন কবির যে কথা বলছেন যে তার শত্রু কারা, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। বামেরা বলছে তাদের শত্রু কারা, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। আসলে এই ন্যারেটিভসের পেছনে আসল ন্যারেটিভসটা লুকিয়ে আছে যে সংখ্যালঘু ভোটকে কিভাবে কতটা ভাগ করা যায়, অর্থাৎ বামী পাক আর কংগ্রেস পাক আর হুমায়ুন কবির পাক, এতে ওরা একসঙ্গে ক্ষতি করতে চাইছে তৃণমূল কংগ্রেসের। কারণ এরকম একটা ন্যারেটিভস ইতিমধ্যে রাজ্যে আছে যে না, সংখ্যালঘু ভোট যদি ভেঙে যায় তাহলে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকতে পারবে না, এটা তাদের লক্ষ্য। এবং সেক্ষেত্রে বামেরাও যে খুব একটা নিরাপদ জায়গায় আছে এমন, এখন বামেদের ভোটের পার্সেন্টেজ কত, 6 থেকে 7% ভোট। হুমায়ুন কবির বেলডাঙ্গা এবং রানীনগরে তার নিজের যে কেন্দ্র, সেখানে ছাড়া 200তে প্রার্থী দিক, 294টা প্রার্থী দিক, কোথাও তেমন ভাবে প্রভাব ফেলতে পারবেন না। এখন সেখানে এই সংখ্যালঘু ভোটটাকে তাস করেই একদিকে বামেরা আবার একদিকে হুমায়ুন কবির, তারা একসঙ্গে পথে নামতে চাইছে যে সংখ্যালঘু ভোটটাই হচ্ছে তাদের মূলধন। যেটা পিউ খুব তাৎপর্যপূর্ণ ভাবে বললেন যে বাবরির কথা বলছেন, সত্যিই তো হুমায়ুন কবির তো স্বাস্থ্যের কথা বলছে না, শিল্পের কথা বলছে না, চাকরির কথা বলছে না, সংখ্যালঘু মানুষদের অর্থনৈতিক উন্নয়নের কথা বলছে না, তিনি খালি ধর্মীয় আবেগকে কাজে লাগাতে চাইছেন। তাহলে একদিকে সংখ্যালঘু এবং অন্যদিকে ধর্মীয় আবেগকে পুঁজি করে এবারে এখানে জোট রাজনীতিটাকে ঘেঁটে দিতে চাইছেন হুমায়ুন কবির। এবং হুমায়ুন কবির এতে সাকসেস কতটা হয় সেদিকে অবশ্যই আমাদের যখন নজর থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।